আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্কুল। আজকের ক্লাসে আমরা উইল হ্যাভ এর তিন ধরনের ব্যবহার শিখব। এই তিন ধরনের ব্যবহার আমরা মূলত তিনটি স্ট্রাকচারের মাধ্যমে শিখব এবং এই ব্যবহারগুলো জানা থাকলে আমাদের স্পোকেন ইংলিশ বলেন বা ফ্রি হ্যান্ড রাইটিং বলেন, ইংরেজি পড়ে কিংবা শুনে সেগুলো বোঝার সময় বলেন, সব ক্ষেত্রে আমাদের উপকারে আসবে। ইভেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতেও আপনি ভালো করতে পারবেন এই ব্যবহারগুলো যদি আপনার ভালোভাবে জানা থাকে। এবং এই তিনটি ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা নিজেরাই শত শত বাক্য তৈরি করতে পারি এবং ইংরেজিতে কথা বলতে পারি, ইংরেজিতে লিখতে পারি। সেটা কিভাবে আমরা এখন সেগুলো একটু দেখে নেব। সো ক্লাসটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নেব যে উইল হ্যাভটা আসলে কোথা থেকে। আসলে মূলত হ্যাভ এবং হ্যাজ, হ্যাঁ, এই দুটি হচ্ছে হ্যাভ হ্যাজ এর যে মেইন ফর্ম সেটি, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। এটিকে যদি আমরা পাস্ট করি তাহলে এটি হয়ে যায় হ্যাড, অর্থাৎ এগুলো দ্বারা আমরা বর্তমানের কথা বলি, হ্যাড দ্বারা আমরা অতীতের কথা বলি। এবং এই হ্যাভকে যদি আমরা ফিউচারে বলতে চাই সেই ক্ষেত্রে উইল হ্যাভ হয়। হ্যাঁ, উইল হ্যাভ হয়, উইলের সাথে কখনো হ্যাজ হয় না, কারণ উইলের পর ভার্বের বেস ফর্ম বসাতে হয়। সো এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর বেস ফর্ম হচ্ছে এই হ্যাভ, যার জন্য উইলের পর শুধু হ্যাভ হবে। হ্যাঁ, অনেকে ভুল করে আবার উইল হ্যাজ বলেন না, কারণ যেহেতু হ্যাভ হ্যাজ আছে, আমরা জানি হি সি এগুলোর সাথে হ্যাজ হয়, সো হি সি দিয়ে উইল হ্যাজ এভাবে বলা যাবে না, উইলের পর সবসময় হ্যাভ হয়। সো ইজি। সো আমরা দেখে নিলাম যে উইল হ্যাভটা আসলে কোথা থেকে আসলো। ওকে, এবার আমরা এই যে তিন ধরনের ব্যবহার, এই ব্যবহারগুলো একটু দেখে নেব এবং এই ব্যবহারগুলো থেকে আমরা কিভাবে অনেক অনেক বাক্য তৈরি করতে পারি সেগুলো দেখে নেব। প্রথমে যে স্ট্রাকচারটি রয়েছে দেখুন, সাবজেক্ট, তারপর উইল হ্যাভ, তারপর এক্সটেনশন। সাবজেক্ট, তারপর উইল হ্যাভ লিখতে হবে, এক্সটেনশন মানে হচ্ছে অতিরিক্ত অংশ। সো একটি বাক্য দেওয়া আছে, আমরা এই বাক্যটির ইংরেজি করব এবং দেখে নেব এই একটি বাক্য থেকে আমরা কিভাবে শত শত বাক্য তৈরি করতে পারি। তাহলে দেখুন, সাবজেক্ট, উইল হ্যাভ, এক্সটেনশন, এই স্ট্রাকচারটি দ্বারা আমরা মূলত আমাদের ভবিষ্যতে কোনো কিছু থাকবে এই ধরনের কথা আমরা বলতে পারি। ভবিষ্যতে আমাদের যা কিছুই থাকুক না কেন, পৃথিবীতে যত কথা আছে যে ভবিষ্যতে আমাদের কিছু থাকবে, সব কথাই একটি স্ট্রাকচার দিয়ে আমরা বলতে পারবো। হ্যাঁ, যেমন আমার একটি গাড়ি থাকবে, তাহলে আমরা এটিকে একটু ইংলিশ করি। প্রথমে এখানে কি দেওয়া আছে? সাবজেক্ট। তাহলে কার গাড়ি থাকবে? আমার গাড়ি থাকবে, তাহলে আমিটি সাবজেক্ট। হ্যাঁ, সেই জন্য আমরা প্রথমে এখানে আই লিখে নিলাম, তারপর সরাসরি আমরা উইল হ্যাভ বসিয়ে দিব, কোনো কথা হবে না। উইল হ্যাভ, তাহলে আই উইল হ্যাভ লিখলাম, তারপর এক্সটেনশন অতিরিক্ত অংশ। তাহলে আই উইল হ্যাভ, আমার থাকবে, কি থাকবে? একটি গাড়ি, একটি গাড়ি। তাহলে আকার, আই উইল হ্যাভ আ কার, আমার একটি গাড়ি থাকবে। আমরা যদি বলতাম যে আমাদের দুটি গাড়ি থাকবে, তাহলে এর জায়গায় এখানে টু দিয়ে তখন কারের সাথে একটি আমরা এস যুক্ত করে দিলেই হয়ে যেত। তাহলে আই উইল হ্যাভ টু কার্স, আমার দুটি গাড়ি থাকবে। মজার বিষয় হচ্ছে এই যে গাড়ির এখানে আমাদের শুধু গাড়ি থাকবে এই কথাটি আমি বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে কোনো কিছু থাকবে। আমার একটি সুন্দর বাড়ি থাকবে, সেই ক্ষেত্রে আমরা যদি সুন্দরের ইংলিশ কি বিউটিফুল আমরা বলতে পারি, বাড়ির ইংলিশ যদি আমরা হাউস বসিয়ে দেই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আই উইল হ্যাভ আ হাউস যদি আমরা দেই, তাহলে আই উইল হ্যাভ আ হাউস, আমার একটি বাড়ি থাকবে। আমি যদি বলতে চাই আমার একটি বাইক থাকবে, সেই ক্ষেত্রে আই উইল হ্যাভ আ বাইক। আচ্ছা, আমার টাকা থাকবে, টাকার ইংলিশ কি? মানি। আমার টাকা থাকবে, যে কোনো কিছুই থাকবে না কেন আমরা যদি বলতে চাই, সেই ক্ষেত্রে সেই কথাটি জাস্ট এখানে বসিয়ে দিলে আমাদের ভবিষ্যতে সেই জিনিসটি আমাদের থাকবে, এই ধরনের অর্থ বোঝাবে। তাহলে যদি আমি বলতে চাই যে আমার ক্ষমতা থাকবে, তাহলে আই উইল হ্যাভ পাওয়ার। আমরা জানি পাওয়ার মানে ক্ষমতা। হ্যাঁ, সো এভাবে আমাদের যা কিছুই থাকবে আমরা বলতে যাচ্ছি সবগুলো কথা কিন্তু জাস্ট এই জায়গাটিতে বসিয়ে দিয়ে আমরা ইজিলি বলে ফেলতে পারছি। এমন কথা হচ্ছে আমার তো থাকবে তা না, অনেকেরই থাকতে পারে, সেই কথাগুলো কিভাবে বলবো? আমরা যদি বলি আমাদের থাকবে, সেই ক্ষেত্রে জাস্ট এখানে আয়ের জায়গায় উই দিলেই হয়ে যাচ্ছে। উই উইল হ্যাভ আ কার, আমাদের একটি গাড়ি থাকবে। উই উইল হ্যাভ আ হাউস, আমাদের একটি বাড়ি থাকবে। উই উইল হ্যাভ মানি, আমাদের টাকা থাকবে। উই উইল হ্যাভ পাওয়ার, আমাদের ক্ষমতা থাকবে। হ্যাঁ, সো এইভাবে। আচ্ছা, তাহলে তার থাকবে, হি উইল হ্যাভ। ছেলের ক্ষেত্রে আমরা হি ব্যবহার করি, সি মেয়ের ক্ষেত্রে, তাহলে হি উইল হ্যাভ এ কার, তার একটি গাড়ি থাকবে। আমরা যদি বলি তাদের থাকবে, দে উইল হ্যাভ আ কার, তাদের একটি গাড়ি থাকবে। দে উইল হ্যাভ মানি, তাদের টাকা থাকবে। দে উইল হ্যাভ পাওয়ার, তাদের ক্ষমতা থাকবে। হ্যাঁ, এখানে আমরা যদি কারো নাম বলতে চাই, সকিনা, সকিনা, তাহলে সকিনা উইল হ্যাভ
আমরা যদি এখানে আ বয়ফ্রেন্ড বসিয়ে দেই, তাহলে সকিনা উইল হ্যাভ আ বয়ফ্রেন্ড, সকিনার একটি বয়ফ্রেন্ড থাকবে, সকিনার একজন বয়ফ্রেন্ড থাকবে। হ্যাঁ, একটি তো হয় না, একজন বয়ফ্রেন্ড থাকবে। সো এইভাবে কিন্তু আমাদের কোনো কিছু থাকবে, এই কথাগুলো আমরা ইজিলি বলে ফেলতে পারছি। হ্যাঁ, সো এই কথাগুলো আমরা এভাবে বলবো যে আমাদের ভবিষ্যতে কোনো কিছু থাকবে। সো এই কথাগুলোকে আমরা এখন শুধু যে থাকবেই তা তো না, আমরা বলতে পারি যে আমাদের থাকবে না, বা আমরা কাউকে প্রশ্ন করতে পারি তোমার কি বাড়ি থাকবে, তোমার কি গাড়ি থাকবে। সো নাবোধক এবং প্রশ্নবোধক আমরা একটু পরে শিখবো, তার আগে আমরা এই বাকি দুটি ব্যবহার আগে শিখে নিই। ওকে, সো আমরা প্রথমে স্ট্রাকচারটি ব্যবহার শিখলাম যে আমাদের ভবিষ্যতে কোনো কিছু থাকবে, এই ধরনের কথাগুলো আমরা ইজিলি কিভাবে বলে ফেলতে পারি জাস্ট উইল হ্যাভ দিয়ে। দ্বিতীয় যে ব্যবহারটি সেটি হচ্ছে, এটি মূলত ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার। হ্যাঁ, আমরা ভবিষ্যতে একটি কাজ সম্পূর্ণ করে থাকবো, এই ধরনের কথাগুলো এই ব্যবহার দিয়ে আমরা বলতে পারি। এই ব্যবহারগুলো আমাদের মানে খুবই খুবই কম হয়। হ্যাঁ, একদম হয় না বললেই চলে। সো আমরা জাস্ট একটু জানার জন্য শিখে নেব, এটি খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ওকে, তাহলে সে বইটি পড়ে থাকবে, তার মানে ভবিষ্যতে একটা সময়ে তার বইটি পড়া শেষ হয়ে যাবে, এমন ধরনের কথা বোঝাচ্ছে। বা আমরা যদি বলি সে ফুটবল খেলে থাকবে, হ্যাঁ, তার মানে ফুটবল খেলাটা তার ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যাবে। সে রান্না করে থাকবে, তার রান্না করাটা একটা সময়ে ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে রান্না করাটা শেষ হবে, কমপ্লিট হবে। এই ধরনের যত কথা রয়েছে সবগুলো কথা আমরা এই যে উইল হ্যাভ এর পর ভার্ব থ্রি, এখানে ভি থ্রি অর্থ হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটি বসিয়ে দিয়ে করতে পারি। কিভাবে দেখুন, প্রথমে সাবজেক্ট, এখানে সে হচ্ছে সাবজেক্ট, তার জন্য আমরা হি বসিয়ে দিলাম। তারপর আমরা উইল হ্যাভ সরাসরি বসিয়ে দেব। হ্যাঁ, উইল, হি উইল হ্যাভ, তারপর ভার্ব থ্রি, এখানে ভার্ব কি, ব্যাকের মধ্যে কাজ কি, কাজ হচ্ছে পড়া, এই যে পড়ে থাকবে। সো আমরা জানি পড়ার ইংলিশ রিড, রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে দিতে হবে, রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম একই হয়। হ্যাঁ, রিড, তাহলে বইটি পড়ে থাকবে, দা বুক আমরা দিতে পারি। তাহলে হি উইল হ্যাভ রিড দ্য বুক, সেই বইটি পড়ে থাকবে। আমরা যদি এটি না বলে আমরা যদি বলতে চাই যে সে সেখানে যেয়ে থাকবে, মানে ভবিষ্যতে একটা সময় তার সেখানে যাওয়াটা কমপ্লিট হয়ে যাবে বা সেখানে সে পৌঁছে যাবে, তাহলে আমরা হি উইল হ্যাভ, যাওয়ার ইংলিশ কি, গোন, সরি যাওয়ার ইংলিশ হচ্ছে গো, গোর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম কি, গো এন্ড গন। তারপর আমরা দিয়ে আর বসিয়ে দিতে পারি। হ্যাঁ, তাহলে হি উইল হ্যাভ গন দেয়ার, সে সেখানে যেয়ে থাকবে, অর্থগুলো এরকম দাঁড়াবে। সো এটির ব্যবহার একদম নেই বললেই চলে। সো এটি নিয়ে আমাদের অত মানে টেনশন করার কোনো দরকার নেই, এটি অত ভালোভাবে না বুঝলেও কোনো একটা সমস্যা নেই। ওকে, তো তারপর 3 নম্বর যে ব্যবহারটি রয়েছে এটি হচ্ছে, দেখুন সাবজেক্ট উইল হ্যাভ টু। হ্যাঁ, উইল হ্যাভ এর পর একটি টু আসছে, তারপর ভার্বের অন হচ্ছে ভার্বের বেস ফর্ম, ভার্ব অন মানে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যেটি। ওকে, এটি দ্বারা আমরা কি ধরনের কথা বলতে পারবো, এটি দ্বারা আমরা বলতে পারবো যে আমাদের ভবিষ্যতে একটি কাজ করতে হবে, ভবিষ্যতে কোনো কিছু করতে হবে, এই ধরনের কথাগুলো যদি আমরা একটু জোর দিয়ে বলতে চাই, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট উইল হ্যাভ টু, হ্যাভ এর পর একটি টু দিয়ে তারপর যে ভার্বের বেস ফর্ম এটি দিয়ে বলতে পারি। কিভাবে, যেমন দেখুন, আমাকে ইংরেজি শিখতে হবে, মানে শিখতেই হবে, আমরা একটু জোর দিয়ে বলতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা ইজিলি কিন্তু এই স্ট্রাকচার দিয়ে বলতে পারি। কিভাবে, তাহলে প্রথমে সাবজেক্টকে, আমাকে ইংরেজি শিখতে হবে, কাকে শিখতে হবে, আমাকে শিখতে হবে, তাহলে আমাকে জন্য আমরা প্রথমে আই বসিয়ে দিলাম, তারপর আমরা উইল হ্যাভ টু সরাসরি বসিয়ে দেবো কোনো কথা ছাড়া। হ্যাঁ, উইল হ্যাভ টু। ওকে, উইল হ্যাভ টুর পর কি, ভার্ব অন, ভার্বের যে বেস ফর্ম সেটি। দেখুন তো এখানে কাজ কি, এই বাক্যটির মধ্যে কি কাজ, আমাকে, আমাকে কি কাজ না, ইংরেজি কাজ না, শিখতে হবে, এই যে শিখাটা কাজ, এটি কাজের মধ্যে পড়ে। তাহলে শেখার ইংলিশ কি আমরা জানি, লার্ন, তাহলে বেস ফর্ম যেহেতু বসে দিতে হবে, তাহলে লার্ন দিলেই হচ্ছে। তাহলে আই উইল হ্যাভ টু লার্ন, আমাকে শিখতে হবে, কি শিখতে হবে, ইংরেজি শিখতে হবে, তারপর আমরা এখানে ইংরেজি বসে ইংলিশ দিয়ে দিলাম। হ্যাঁ, ইংলিশ। সো আমরা কিন্তু এখানে যে কোনো কিছুই দিতে পারি। আমি যদি বলি আমাকে আরবি শিখতে হবে, তাহলে আই উইল হ্যাভ টু লার্ন অ্যারাবিক, আমাকে চাইনিজ শিখতে হবে, চায়না শিখতে হবে, আই উইল হ্যাভ টু লার্ন চাইনিজ। হ্যাঁ, সো এভাবে কিন্তু আমরা যে কোনো কিছু আমাদের শিখতে হবে, সেই জিনিসটা আমরা জাস্ট এই পাশে বসিয়ে দেই, বলতে পারি। সো আমরা তো শুধু শিখবই না, আমাদের যে কোনো কিছু করতে হবে, এই ধরনের কথা আমরা বলতে পারি। তাহলে আমরা যদি বলতে চাই যে আমাকে যেতে হবে, তাহলে আই উইল হ্যাভ টু, যাওয়ার ইংলিশ কি, গো, জাস্ট গো বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। এখন গোর পর
কোন জায়গাটিতে যেতে হবে সেই জায়গাটির নাম জাস্ট শেষে বসিয়ে দিলাম। আমাকে স্কুলে যেতে হবে, তাহলে আই উইল হ্যাভ টু গো টু স্কুল। আমরা কোনো ডিরেকশন বোঝাতে কোনো জায়গায় যাওয়ার জন্য টু ব্যবহার করি, তাহলে আই উইল হ্যাভ টু গো টু স্কুল। আমাকে মার্কেটে যেতে হবে, আই উইল হ্যাভ টু গো টু মার্কেট। আমাকে বাড়িতে যেতে হবে, আই উইল হ্যাভ টু গো হোম। আমরা হোম, অ্যাব্রোড, হিয়ার এবং দিয়ার এর চার জায়গার ক্ষেত্রে শুধু টু ব্যবহার করব না, হ্যাঁ, যাওয়ার জন্য। তাছাড়া বাকি সব জায়গার ক্ষেত্রে টু ব্যবহৃত হয়। ওকে, তাহলে যাওয়া তো হলো। তারপর আমরা যদি বলি যে আমাকে রান্না করতে হবে, হ্যাঁ, রান্না করা ইংলিশ কি? জাস্ট কুক এখানেই বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। কি রান্না করতে হবে সেই জিনিসটা আপনি পরে বসিয়ে দিলেন। আই উইল হ্যাভ টু কুক নুডলস, আমাকে নুডলস রান্না করতে হবে। আই উইল হ্যাভ টু কুক বিরিয়ানি, আমাকে বিরিয়ানি রান্না করতে হবে। আই উইল হ্যাভ টু কুক হসপস, আমাকে খিচুড়ি রান্না করতে হবে। হ্যাঁ, এভাবে যা কিছু রান্না করতে হবে। তারপর আমরা যদি বলতে চাই আমাকে পড়তে হবে, জাস্ট আমরা এখানে রিড বসিয়ে দিলাম, পড়ার ইংলিশ রিড। আমাদের যা কিছুই করতে হোক না কেন, আমরা যদি একটু জোর দিয়ে বলতে চাই আমাদের কোনো কিছু করতে হবে, সেই ক্ষেত্রে আমরা জাস্ট সেই কথাটির ইংলিশ যে ভার্বটি সেটি এখানে বসিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। জাস্ট একটি সিম্পল স্ট্রাকচার, সিম্পল ফর্মুলা। হ্যাঁ, যেমন আমরা যদি বলতে চাই আমাকে সাঁতার কাটতে হবে, হ্যাঁ, আমরা জানি সাঁতার কাটার ইংলিশ সুইম, তাহলে আই উইল হ্যাভ টু সুইম, আমাকে সাঁতার কাটতে হবে। কোথায় সাঁতার কাটতে হবে? আমরা ইন দা পন্ড বলতে পারি, ইন দা রিভার বলতে পারি, যে কোনো জায়গায় যে জায়গাটি আমরা বলতে চাচ্ছি সেটি এপাশে আমরা বসিয়ে দিলাম। হ্যাঁ, ইন সুইমিং পুল, এভাবে আমরা বলতে পারি। ওকে, সো আয়ের জায়গায় আমরা যদি আমরার জন্য বলতে চাই সেই ক্ষেত্রে আমরা উই ব্যবহার করব, এগুলো সেম থাকবে। হ্যাঁ, তার জন্য বলতে চাইলে হি, বা মেয়ের জন্য সি, তাদের জন্য দেই। কোনো নাম ব্যবহার করলে আমরা ব্যবহার করতে পারি, যেমন রাহিম। হ্যাঁ, এভাবে। সো আমাদেরকে কোনো কিছু করতে হবে ভবিষ্যতে, এই কথাগুলো আমরা এভাবে সিম্পল বলতে পারি। ওকে, সো আমরা তিন ধরনের ব্যবহার শিখলাম। এই কথাগুলোকে এখন আমরা না বোধক করবো এবং প্রশ্নবোধক করবো। না বোধক করবো কিভাবে বা নেগেটিভ করবো কিভাবে সেটা একটু দেখে নেই। যেমন দেখুন, আমার একটি গাড়ি থাকবে, আমার একটি বাড়ি থাকবে, আমার একটি বাইক থাকবে, এই কথাগুলো আমার থাকবে না। না বোধক অর্থ হচ্ছে থাকবে না, নেগেটিভ করতে যাচ্ছে। সেই ক্ষেত্রে একদম সিম্পল, কিচ্ছু করতে হবে না। জাস্ট উইলের পর একটি যদি আমরা নট বসিয়ে দেই, এই উইলের পর যদি একটি আমরা নট বসিয়ে দেই, এই উইলগুলোর পর যদি একটি করে নট বসিয়ে দেই আমরা, তাহলেই কিন্তু ইজিলি সবগুলো কথা নাবোধক হয়ে গেল। কিভাবে দেখুন, আই উইল নট হ্যাভ এ কার, আমার একটি গাড়ি থাকবে না। আই উইল নট হ্যাভ মানি, আমার টাকা থাকবে না। আই উইল নট হ্যাভ পাওয়ার, আমার ক্ষমতা থাকবে না। হি উইল নট হ্যাভ পাওয়ার, তার ক্ষমতা থাকবে না। এই উইল নটকে আমরা সংক্ষেপে ওন্ট বলতে পারি, ওন্ট। তাহলে কিন্তু বলাটা অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, এটি ইনফর্মাল, আমরা লেখার সময় এটি লিখবো না। লেখার সময় আমরা উইল নট লিখবো, বাট আমরা যখন বলবো সেই ক্ষেত্রে আমরা উইল নট কে একত্রে ওন্ট বলবো, সেই ক্ষেত্রে বলাটা অনেক ইজি হয়ে যাবে। যেমন হি ওন্ট হ্যাভ মানি, তার টাকা থাকবে না। হি ওন্ট হ্যাভ পাওয়ার, তার ক্ষমতা থাকবে না। সকিনা ওন্ট হ্যাভ বয়ফ্রেন্ড, সকিনার একজন বয়ফ্রেন্ড থাকবে না। এইভাবে কিন্তু আমরা ইজিলি কোনো কিছু থাকবে না সেই কথাগুলো বলতে পারি। আবার যদি আমরা এখানে বলি, সেই ক্ষেত্রে যদি আমরা বলি হি ওন্ট হ্যাভ রিড দ্য বুক, সে বইটি পড়ে থাকবে না। হি ওন্ট হ্যাভ গন দেয়ার, সে সেখানে যেয়ে থাকবে না। আবার এই কথাগুলো দেখুন, আই ওন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হবে না। হি ওন্ট হ্যাভ টু কুক, তাকে রান্না করতে হবে না। শি ওন্ট হ্যাভ টু রিড দ্য বুক, তাকে বইটি পড়তে হবে না। সো আমাদেরকে কোনো কিছু করতে হবে না, আমরা যেভাবে শিখলাম যে করতে হবে, সেই কথাগুলোকে না বোধক করার জন্য আমরা জাস্ট উইলের পর নট বসিয়ে দিয়ে কিন্তু না বোধক করতে পারছি। ওকে, তারপর আমরা এখন প্রশ্ন করা শিখবো। তাহলে তো আমরা আমাদের কোনো কিছু থাকবে, আমরা কোনো কিছু করে থাকবো, বা আমাদের কোনো কিছু করতে হবে, এই কথাগুলো আমরা শিখলাম। এখন না বোধক করাও শিখলাম, যে থাকবে না, করে থাকবো না, বা করতে হবে না, না বোধকও শিখলাম। এখন আমরা শিখবো প্রশ্ন করা। যেমন তোমার কি থাকবে, আমরা যদি বলতে চাই তোমার কি টাকা থাকবে, তোমার কি বাড়ি থাকবে, তোমার কি গাড়ি থাকবে, তার কি বয়ফ্রেন্ড থাকবে, এভাবে কারো কোনো কিছু থাকবে কিনা আমরা প্রশ্ন করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে জাস্ট একদম সিম্পল, এই উইলকে ধরে আমরা যদি সাবজেক্টের সামনে নিয়ে আসি, তাহলে ধরুন এই যে এই জায়গাটুকু আর নেই। হ্যাঁ, এই জায়গাটুকু ধরুন এখানে আর নেই। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে ইউ বসিয়ে দেই, হ্যাঁ, ইউটি দেওয়া হয়নি, তুমি, তোমাকে আমরা প্রশ্ন করতে চাইলে তুমির জন্য ইউ দিতে হবে। তাহলে উইল ইউ হ্যাভ এ কার, তোমার কি একটি গাড়ি থাকবে? যখন প্রশ্ন করব লেখার সময় আমরা অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটি দিয়ে দেব। তাহলে উইল ইউ হ্যাভ এ কার, তোমার কি একটি গাড়ি থাকবে? উইল ইউ হ্যাভ এ হাউস, তোমার কি একটি বাড়ি থাকবে? উইল ইউ হ্যাভ এ বাইক, তোমার কি একটি বাইক থাকবে? উইল ইউ হ্যাভ পাওয়ার, তোমার কি ক্ষমতা থাকবে? উইল ইউ হ্যাভ
মানি তোমার কি টাকা থাকবে, এভাবে কিন্তু আমরা ইজিলি প্রশ্ন করতে পারছি জাস্ট উইলটিকে সাবজেক্টের সামনে নিয়ে আসে। এগুলোর ক্ষেত্রেও সেম, আমরা এই উইলকে সাবজেক্টের সামনে নিয়ে এসেই প্রশ্ন করে ফেলতে পারবো। এই যে উইলকে ধরে সাবজেক্টের সামনে নিয়ে এসেই প্রশ্ন করে ফেলতে পারবো। তাহলে আমরা যদি এখানেও যদি ইউ বলি, হ্যাঁ ইউ যদি লিখি, তাহলে সেই ক্ষেত্রে তার এটুকু থাকবে না। তাহলে উইল ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, তোমাকে কি ইংরেজি শিখতে হবে বা শিখতেই হবে? উইল ইউ হ্যাভ টু গো দেয়ার, তোমাকে কি সেখানে যেতেই হবে? উইল ইউ হ্যাভ টু সুইম ইন দ্য রিভার, তোমাকে কি নদীতে সাঁতার কাটতেই হবে? সো আমরা এভাবে যদি প্রশ্ন করতে চাই তোমাদেরকে কোনো কিছু করতে হবেই কিনা, সেই ক্ষেত্রে আমরা প্রশ্ন করতে পারি উইলকে সাবজেক্টের সামনে নিয়ে এসে। সো আমরা দেখলাম না বোধক এবং প্রশ্নবোধক করা কিন্তু একদম ইজি, সবগুলোর ক্ষেত্রেই সেম, জাস্ট উইলের পর একটা নট বসিয়ে দিলেই না বোধক হয়ে যাচ্ছে, আর উইলটিকে ধরে সাবজেক্টের সামনে নিয়ে আসলে প্রশ্ন করতে পারছি আমরা, প্রশ্ন ইজিলি হয়ে যাচ্ছে। আর তিনটির ব্যবহার তো আমরা শিখলাম। একটু যদি সামারাইজ করি, প্রথমটি দ্বারা আমাদের ভবিষ্যতে কোনো কিছু থাকবে এমন কথা বলতে পারি, দ্বিতীয় স্ট্রাকচারটি দ্বারা আমরা কোনো কিছু করে থাকবো, ভবিষ্যতে কাজটি শেষ হয়ে থাকবে এই ধরনের কথা বলতে পারি, তৃতীয় স্ট্রাকচার দ্বারা আমাদের ভবিষ্যতে কোনো কিছু করতে হবে, আমরা একটু জোর দিয়ে বলতে চাচ্ছি, এই ধরনের কথাগুলো আমরা বলতে পারি। এবং সেগুলোকে কিভাবে নাবোধক করবো, কিভাবে প্রশ্নবোধক করবো, সেটাও আমরা দেখে নিলাম। সো আশা করছি ক্লাসটি বুঝতে পারছেন। তারপরেও যদি কারো কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর করার চেষ্টা করব। ক্লাসটি কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন, এবং ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন ক্লাসটি সবার কাছে পৌঁছায় এবং আমরা সবাই একসাথে ইংরেজি শিখতে পারি। আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।